ঘূর্ণিঝড় আম্পানে ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই আহ্বান জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বলা হয়েছে, কেউ সেখানে যেতে না চাইলে জোর করে নেওয়া হবে। আশ্রয় কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনা মহামারীর মধ্যে আবার আসছে ঘূর্ণিঝড় আমফান। এ অবস্থা মোকাবিলায় 12,000-এর বেশি আশ্রয় কেন্দ্রে 52 লাখ মানুষকে রাখার প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ উপকূলীয় জেলার অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। বিশুদ্ধ পানি, শুকনো খাবার সহ আশ্রয় কেন্দ্রে আসা লোকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। সেই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। এখানে পরিস্থিতি কেমন এবং জনগণকে মোটিভেশন করা, আশ্রয় কেন্দ্রগুলি জনগণ আসে, এই জন্য আমরা সকল জেলা পর্যায়ে সিনিয়র কর্মকর্তারা এখানে পরিদর্শনে এসেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর সার্বিক নজরদারি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মনিটরিং টিম। মন্ত্রণালয় বলছে, সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। এখানে নির্দেশনা আছে এবং আমাদের এসওডিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইনেও আছে যে তাদেরকে জোর করে আনার অধিকার রাষ্ট্র রাখে, এবং সেই জন্য সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী, প্রশাসন, পুলিশ বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে জোর করে হলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনতে হবে। দুর্যোগ পরবর্তী অবস্থা মোকাবিলার জন্য ত্রাণসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, হাতিয়া সহ এর আশপাশের এলাকায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি অতিক্রমকালে এসব এলাকায় হতে পারে 10 থেকে 15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি ও সেখানকার আবহাওয়ার আরও খবর জানাতে হাতিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, আশ্রয় কেন্দ্রগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? স্থানীয়দের সবাইকে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে কিনা? কিছুক্ষণ আগেও আমি একটি আশ্রয় কেন্দ্রে গিয়েছি, সেখানে এখন পর্যন্ত কেউ আসেননি। তবে আশ্রয় কেন্দ্রটিকে 2 দিন আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে, যেহেতু কদিন আগেই এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এসেছে এবং বার্তা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে যে গতকাল যারা বেশ ঝুঁকিপূর্ণ এলাকায় ছিলেন, বেড়িবাঁধের বাইরে ছিলেন, তাদেরকে তারা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছেন। আজকের বাকি দিনে তারা মোটামুটি এই হাতিয়া উপজেলায় 1.5 শতাধিক আশ্রয় কেন্দ্র আছে এবং পুরো নোয়াখালীতে 4.5 শতাধিক আশ্রয় কেন্দ্র আছে, যেখানে প্রায় 3.5 লাখের মতো মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হবে। প্রশাসন বলছে যে সবগুলো আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিকভাবে গতকালকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন। আজকে শেষ সময় আজকে জানেন যে আবহাওয়া বিভাগ থেকে বলা হচ্ছে যে বিকেল সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড় আমফান আঘাত আনতে পারে বাংলাদেশ বা ভারতের উপকূলে। তো সেই প্রস্তুতি বা সেই কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্থানীয় জনসাধারণকে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন, যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যার মধ্যে রয়েছেন। আপনি জানেন যে এই উপকূলীয় এলাকাতে অনেক মানুষ মৎস্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন, অনেক মৎস্যজীবী রয়েছেন। তাদেরকে সমুদ্রে তারা যেন না যান মাছ ধরতে, সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন তৎপর আছে। আবার পিছনেও মাছ ধরার অনেক ট্রলার এখন অলস সময় পার করছে, যে তারা এখন সমুদ্রে যাওয়ার কথা, মাছ ধরতে যাওয়ার কথা। মৎস্যজীবীরা বলছেন যে লকডাউনের কারণে এমনিতে মাছের চাহিদা কম, সে কারণেই তারা সমুদ্রে তেমন যাচ্ছেন না। ঘূর্ণিঝড় আসার কারণে স্থানীয় প্রশাসন তাদেরকে একেবারেই সমুদ্রে না যাওয়ার জন্য, মাছ ধরতে না যাওয়ার জন্য নিষেধ করেছেন। যদিও এখানকার জনজীবনে এখন এই অবস্থায় মানে খুব একটা যে ঝড়ের যে প্রভাব সেটি আমরা দেখছি না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ আছে, কারণ এইখানকার যে আবহাওয়া এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা যে আবহাওয়া এখানকার রৌদ্রোজ্জ্বল, সামান্য বাতাস রয়েছে, কিন্তু সকাল থেকে হালকা ইলশেগুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে দুর্যোগপূর্ণ বা দুর্যোগপূর্ণ যে আবহাওয়া সেটি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। ঝড়ের আগে যেমনটা হয় সেই ধরনের আবহাওয়া এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। সে কারণে জনজীবনে যে আতঙ্ক, সেই আতঙ্কটা এই মুহূর্তে কম। অনেক লোকজন তাদের কাজের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন এবং তারা তাদের জীবিকার সন্ধানে বের হয়েছেন এবং নানা কাজে যাচ্ছেন। তবে প্রশাসন যে কাজটি করছে, যে
যারা ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন প্রাথমিকভাবে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত করা হচ্ছে। সেটা কি রকম আপনি জানেন যে এখন তো এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে, সেই কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে যেহেতু অনেক মানুষ আশ্রয় নেবেন, সেখানে করোনা সংক্রমণের ঝুঁকি যেন তৈরি না হয় বা সংক্রমণ যেন বেড়ে না যায়, সেই কারণে তারা আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত করছেন, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন জীবাণুনাশক দিয়ে, বা আশ্রয় কেন্দ্রে যারা যাবেন তাদের জন্য খাবার মজুত করছেন, বা তাদের জন্য যে মাস্ক বা অন্যান্য ধরনের যে নিরাপত্তা সামগ্রী যতটুকু নেওয়া যায় সেই বিষয়গুলো তারা নেওয়ার চেষ্টা করছেন। যদিও কতটুকু এই ঝড় শুরু হলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের সামাজিক দূরত্ব বা অন্যান্য বিষয় কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে সেটিও প্রশ্নের মধ্যে আছে। কারণ আপনি জানেন যে এই আশ্রয় কেন্দ্রগুলো তো মূলত একটি বিদ্যালয় অবকাঠামো, এবং এই আশ্রয় কেন্দ্র এক একটি আশ্রয় কেন্দ্রের শত শত মানুষ। আপনি যদি আমি একটু আগে বললাম যে এই হাতিয়ায় প্রায় 450 মতো, এই নোয়াখালীতে 450 মতো আশ্রয় কেন্দ্র আছে এবং সেখানে প্রায় 3.5 লাখ লোক আশ্রয় নিতে পারেন। অর্থাৎ সব লোক যদি আশ্রয় নেন এবং এই ঝড় যদি বড় হয়, সেক্ষেত্রে এটি খুব জনসমাগমপূর্ণ একটি, মানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক মানুষের ভিড় হবে। সেই ক্ষেত্রে কতটা নিয়ন্ত্রণ করা যাবে সামাজিক দূরত্ব বা করোনা সংক্রমণের ঝুঁকি আসলেই কতটা এড়ানো বেড়িবাঁধগুলোর যাবে? কি পরিস্থিতি? বলা হচ্ছে যে 15 ফুটের মতো জলোচ্ছ্বাস হতে পারে, সেক্ষেত্রে বেড়িবাঁধগুলো তো আমাদের 10 ফিট করে, তো সেক্ষেত্রে বাড়তি কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? এখন এই বাড়তি ব্যবস্থা বলতে স্থানীয় জনসাধারণ যারা আছেন, যারা বেড়িবাঁধের ভিতরেই থাকেন বা বাইরেই থাকেন, তাদেরকে সরিয়ে নেওয়া, বা মানুষের যে গবাদি পশু বা অন্যান্য যে আর্থিক সম্পদ যেগুলো আছে সেগুলোকে যতটুকু সরিয়ে নেওয়া যায়, সঞ্চয় বা এই যতটুকু সরিয়ে নেওয়া যায় প্রশাসন নির্দেশনা দিয়েছে, বা তাদের মানুষের সঙ্গে থাকা যতটুকু সম্পদ তারা সঙ্গে করে আশ্রয় কেন্দ্রে যেতে পারেন, প্রশাসন সেই অনুরোধ জানিয়েছে। এই মুহূর্তে তো আর আমাদের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ মেরামত বা বেড়িবাঁধ সংস্কার বা সেটার উচ্চতা বাড়ানো সম্ভব নয়। সেক্ষেত্রে বেড়িবাঁধের ভিতরে বাইরে যারা আছেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে, এবং ঝড় পরবর্তীতে উদ্ধার কার্যক্রম সেটির জন্য স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে তারা বলছে। এবং এর বাইরেও আমরা রেড ক্রিসেন্টের মতো বেশ কিছু সামাজিক সংগঠন দেখেছি যারা ঝড় পরবর্তী উদ্ধার তৎপরতা বা ঝড়কালীন যে ত্রাণ তৎপরতা সেগুলোতে তারা নিয়োজিত আছেন। স্থানীয় প্রশাসন বলছে যে ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ বা তাদের বাড়িঘর মেরামত করে দেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে মানুষ যতদিন থাকবেন বা যতক্ষণ থাকবেন সেই সময়টাতে তাদের খাবার দেয়া সেই প্রস্তুতিও তারা রেখেছেন। এছাড়া এই ঝড়ের কারণে কেউ যদি হতাহত হন, গবাদি পশুর যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো মোকাবেলা করা, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা, সেই বিষয়গুলো তারা বলেছেন। স্থানীয় প্রশাসন বলছে যে করোনার কারণে এই মুহূর্তে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় অনেক কম, অর্থাৎ ঝড়ে যদি মানুষের ক্ষয়ক্ষতি হয় বা মানুষ হতাহত হয় সেক্ষেত্রে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া বা চিকিৎসা দেওয়ায় তাদের খুব বেগ পেতে হবে না, এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। তবে এখন পর্যন্ত এখানকার আবহাওয়া যেহেতু খুব বেশি দুর্যোগপূর্ণ নয়, তাই এখানকার মানুষের মধ্যে যে উদ্বেগ আতঙ্ক, সেই উদ্বেগ এবং আতঙ্কটা কিন্তু কম আমরা দেখছি, যে কারণে ঝড়ের গতির উপর নির্ভর করবে আসলে এখানকার মানুষ কতটা নিজেদেরকে প্রস্তুত করবে। তবে এখানকার অনেক মানুষ আমাদের কাছে আসছেন, তারা জানতে চাইছেন যে ঝড় কতটুকু কখন আসতে পারে, এই ঝড় কি অনেক বড় হবে কিনা, এই ঝড়ে তাদের আশ্রয় কেন্দ্রে যেতে হবে কিনা, এই ধরনের প্রশ্ন তারা আমাদেরকে করছেন। এবং তারা আমরা দেখছি যে তারা টিভির মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে খবর নেয়ার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন এই ঝড় কতটা ভয়ঙ্কর হতে পারে বা ঝড়ে কি ক্ষতি হতে পারে। অর্থাৎ তারা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন যে ঝড়ে তাদেরকে কি করতে হবে, আবার তারা তাদের যে জীবিকা সেটিরও সচল রাখার চেষ্টা করছেন। অর্থাৎ এখানে এখন মানুষও কিছুটা সচেতন আছেন, আতঙ্কের মধ্যেও আছেন, স্থানীয় প্রশাসন তৎপরতার মধ্যে রয়েছেন। এখন সন্ধ্যা নাগাদ ঝড় আসতে পারে, যদিও ঝড় এরই মধ্যে এই অঞ্চলের জন্য কিছুটা দুর্বল হয়ে পড়েছে এবং এখানে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটি এখন নেই। এই ছিল আমার কাছে সবশেষ খবর। হাতিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। প্রবল ঘূর্ণিঝড় আম্পান উপকূলে আঘাত করতে পারে বুধবার বিকেলের মধ্যে যে কোনো সময়। বাংলাদেশে আঘাত করার আগে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ভুবনেশ্বরে। এরপর বুধবার সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা, খুলনার ওপর দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে আম্পান। বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আম্ফানের গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে, পরে তা বাঁক নিয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে। এই ঘূর্ণিঝড়ের গতিপথে রয়েছে দীঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ। সোমবার আম্ফান শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়। মঙ্গলবার কিছুটা শক্তি হারিয়েছে, রূপ নিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে।
গতিপথ বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে আমফান অবস্থান করছে ৭০০ কিলোমিটারের মধ্যে। সুপার সাইক্লোনের কেন্দ্রে ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সোমবার সন্ধ্যা থেকে আমফানের গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার। বুধবার ভোর থেকে বিকেল পর্যন্ত যখন বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়বে তখন এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিলোমিটার। বুধবার সন্ধ্যায় গতি আরও কিছু কমে ১২৫ কিলোমিটারে নেমে আসতে পারে। এরপর আমফান ৮৫ কিলোমিটার থেকে বৃহস্পতিবার ভোর নাগাদ ৩৫ কিলোমিটারে নেমে দুর্বল হয়ে যাবে। ঘূর্ণিঝড়টির কারণে দেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ১৪ জেলায় দেয়া হয়েছে জলোচ্ছ্বাস ও ঝড় হওয়ার সতর্কতা। অমাবস্যা চলায় বুধবার সন্ধ্যায় জোয়ারের সময় ৫ থেকে ১০ ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্বল হয়ে পড়েছে সুপার সাইক্লোন আমপান। উপকূলে আঘাত হানার আগে আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে ধারণা তাদের। বলছেন, অতি প্রবল এই ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানবে। ২৪ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার দুর্বল হয়ে সুপার সাইক্লোন থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে আমফান। সময়ের সাথে পরিবর্তন হচ্ছে গতিবেগে। ধারণা করা হচ্ছিল ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ঘূর্ণিঝড় সিডরের মতো বা তারও বেশি। তবে সুপার সাইক্লোন থেকে দুর্বল হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় আশঙ্কা কমেছে আবহাওয়াবিদদের। এই সাইক্লোনটা যদি সিডরের মতো যদি হতো বা এর লোকেশনটা যদি আপনার ইস্টের দিকে সরে যেত, অর্থাৎ এটা যদি পটুয়াখালী, বরিশাল দিকে হতো, তাহলে ক্ষয়ক্ষতি পরিমাণ অনেক বেড়ে যেত। তবে আমরা আশা করছি যে সিডরের মতো অত ক্ষয়ক্ষতি হবে না। তবে যে বাতাসটা হবে, বিশেষ করে আপনার সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব জায়গায় হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হবে। পক্ষান্তরে আপনার চট্টগ্রাম ওইসব জায়গাতে তেমন ক্ষয়ক্ষতি হবে না আমরা আশা করছি। আমফান উপকূলে আঘাত হানার আগে আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছেন আবহাওয়াবিদ। সুন্দরবনের বাংলাদেশ ও ভারত অংশ দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। যেহেতু আপনার পয়েন্টটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল এবং হচ্ছে আমাদের হচ্ছে খুলনা, এই রিজনটাই হচ্ছে আপনার সেন্টার পয়েন্টটা মেনলি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের যেমন কলকাতা ক্ষয়ক্ষতি পরিমাণ হবে, সেক্ষেত্রে আমাদেরও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এরকম হবে। কারণ সেন্টারটা হচ্ছে আপনার খুলনা এবং কলকাতার মাঝামাঝি, অর্থাৎ হচ্ছে সুন্দরবনের যে মাঝামাঝি যে নদীটা আছে আপনার, সেই নদী বরাবর এটা সেন্টার পয়েন্ট হয়ে হয়তো উঠবে। তবে পূর্বাভাস দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় অতিক্রমের সময় দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি ও ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিয়ে জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ এখন পর্যন্ত গেছে, আর বাকিদের নিরাপদে সরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? জি দেখুন, যে ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে ঝালকাঠিতে সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের তীব্রতা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারের গতি ক্রমশ বাড়ছে। ধারণা করা হচ্ছে যে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিসের থেকে যেটা বলা হচ্ছে সেরকম কিন্তু পানি বৃদ্ধির আমরা একটা নমুনা লক্ষ্য করতে পারছি। আর আপনারা জানেন যে ঝালকাঠিতে মোট 60টি সাইক্লোন সেন্টার রয়েছিল, আর এখন বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘূর্ণিঝড় প্রবণ এলাকা অথবা নদী তীরবর্তী এলাকায় সব মিলিয়ে প্রায় 414টি সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছে। এ সকল সাইক্লোন সেন্টারে 3,92,325 জন লোককে আশ্রয় দিতে পারবে। তো ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নদী তীরবর্তী বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাইকিং সহ নানা ধরনের সচেতনতামূলক বার্তা এবং আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তো সর্বশেষ জেলা কন্ট্রোল রুম থেকে যেটা আমরা জানতে পেরেছি যে মাত্র 5,863 জনকে আশ্রয় নিয়েছে এবং গবাদি পশু 1582টি পশু সেখানে আশ্রয় দিয়েছে।
তো নদী তীরবর্তী যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকার মানুষজনকে আসলে সকাল থেকে বা গতকালকে রাত্রি থেকে কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়েছে এবং জেলা প্রশাসক নিজেই কিন্তু কয়েকটা আশ্রয়কেন্দ্র রাত্রে পরিদর্শন করেছে এবং খাবার পৌঁছে দিয়েছেন। আর এখনো যে সকল গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন রয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে প্রয়োজনে তাদেরকে বাধ্য করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। আর একটা বিষয় একটু জানিয়ে রাখি যে বিষখালী এবং সুগন্ধা এই দুইটি নদীর তীরবর্তী কিন্তু ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালী এবং নলছিটি ঝালকাঠি সদর উপজেলাগুলো রয়েছে। তো এই সকল নদী তীরবর্তী এলাকায় কিন্তু যখনই পানি বৃদ্ধি পায় বা যে কোনো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হলে এসব এলাকার নিম্নাঞ্চল কিন্তু তলিয়ে যায়। জোয়ারের স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই কিন্তু এসব এলাকা তলিয়ে যায় এবং এসব এলাকায় কিন্তু পানি একটু যদি বৃদ্ধি পায় অথবা পানি বৃদ্ধি পাওয়ার পর যদি কমে যায় ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে কাঠালিয়া সহ রাজাপুর এবং নলছিটির কিছু কিছু এলাকায় আমরা কিন্তু বেড়িবাঁধ ভাঙার খবর শুনতে পাচ্ছি। আর এই সকল এলাকার দীর্ঘদিনের কিন্তু দাবি ছিল যে বেড়িবাঁধ দেওয়ার, কিন্তু সেই দাবি কিন্তু পূরণ হয়নি। কোথাও কিন্তু এরকমের প্রোটেক্টেড বেড়িবাঁধ নেই। তাছাড়া আমুয়া যে রয়েছে কাঠালিয়া জেলার মধ্যে একমাত্র বন্দর নদী বেষ্টিত, সেখানে কিন্তু সিডারে ব্যাপক ক্ষতি হয়েছিল এবং সেটা কিন্তু এখনো পাইলিং দেওয়ার পর সেই পাইলিং কিন্তু বেড়িবাঁধ অর্থাৎ সেই বেড়িবাঁধ কিন্তু অনেক জায়গায় ভেঙেছে বলে আমরা জানতে পেরেছি আগেই। তো এখন সেখানে লোকজনও কিন্তু আতঙ্ক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা সব মিলিয়ে চেষ্টা করে যাচ্ছে যে লোকজনকে নিরাপদে নেওয়ার জন্য। তো এখন ক্রমশ আবহাওয়া খারাপ হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি, একটু পরপর বৃষ্টি হচ্ছে, এখানে ঝড়ো বাতাস হচ্ছে। এই ছিল আসলে ঝালকাঠির ঘূর্ণিঝড় আমফানের সর্বশেষ পরিস্থিতি। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম। বন্দরনগরী চট্টগ্রামে ঘূর্ণিঝড় আমপানের তেমন প্রভাব দেখা না গেলেও উপকূলীয় উপজেলাগুলোতে হালকা বৃষ্টি হচ্ছে। আমপান মোকাবেলায় আলাদা কর্মপরিকল্পনা ধরে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় এগিয়ে আসার সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। ঘূর্ণিঝড় আমফানের গতিপথ অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর সংকেত দেখানোর পর জেটিতে থাকা ১৯টি জাহাজকে বহির্নোঙরে এবং বহির্নোঙরে থাকা ৫১টি বড় জাহাজকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে। বন্দরের নিজস্ব টাগ ও নৌযানগুলোকে রাখা হয়েছে নিরাপদ আশ্রয়ে। পাশাপাশি লাইটারের জাহাজে পণ্য উঠানামা বন্ধ করে পাঠিয়ে দেওয়া হয়েছে শাহ আমানত সেতুর উজানে। বন্দরের যে অভ্যন্তরীণ যে ব্যবস্থা দিই সেগুলোর মধ্যে আমাদের চ্যানেলে যে ছোট জাহাজগুলো আছে, বিশেষ করে লাইটার বা নৌযান, এগুলোকে আমরা শাহ আমানত ব্রিজের উজানে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং আউটার অ্যাঙ্করেজের যে জাহাজগুলো সেগুলোকে সেন্ট মার্টিন ও দূরে চলে যাওয়ার জন্য বলেছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষতি এড়াতে জেলা ও মহানগরে ৫২৭টি স্থায়ী ও ১,২৪৩টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ৪,০৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত ২৮৪টি মেডিকেল টিম। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে বাসিন্দাদের। যারা আশ্রয় নেবে তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসা এবং তাদের শুকনো খাবার বা খাবার পানি সাপ্লাই দেওয়া, এই দুটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার জন্য আমাদের ৬,৬৬০ জন সিপিপি ভলান্টিয়ার রয়েছে, এছাড়াও ৮,০০০ রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার রয়েছে। স্কাউটের ভলান্টিয়ারকেও আমরা এর সাথে স্কাউট সদস্যদেরকেও সংযুক্ত করেছি। ঘূর্ণিঝড়ের গতিপথ অনুযায়ী ভারী বৃষ্টিপাত ছাড়া চট্টগ্রামে বড় ক্ষতির আশঙ্কা নেই। তবে ভারী বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের আঘাত ডাইরেক্টলি চট্টগ্রামে নাও আনে, এতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে এবং এই ভারী বর্ষণের সঙ্গে আমাদের কিন্তু আর একটা চাপ আছে। আমরা যারা এই চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে, এখানে একটা পাহাড় ধসের একটা ব্যাপার আছে, এটা কিন্তু প্রশাসনকে মাথায় রাখতে হবে, যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে মাথায় রাখতে হবে। আমফান আঘাত হানলে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় ৫ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি জানাতে এবার পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মোকাবেলার সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের জানাবেন। ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে কি আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে কিনা? যে আপনি জানেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবটি গতকাল রাত 10টা থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে। সেই থেকে সারা রাত ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তার সাথে দমকা হওয়া। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের
যে প্রভাব সেটি চলছে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যেই তারা 753টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রেখেছে। এইসব সাইক্লোন শেল্টারে গতকাল মধ্যরাত পর্যন্ত 2 লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। এইসব কেন্দ্রে আসা মানুষগুলো কালকে সারা রাত ধরেই সেখানে অবস্থান করছিল এমনটাও জানিয়েছে। এরপর আজকে সকাল থেকে এই আবহাওয়ার যে গতি, সাধারণত এই অঞ্চলের মানুষ সাধারণত এই ধরনের আবহাওয়ায় অভ্যস্ত। তারা এমন আবহাওয়ার কারণেই ঘর ছাড়তে রাজি না। মূলত কালকে রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টির কারণেই তারা হয়তো কিছুটা শঙ্কায় পড়ে কেউ কেউ সাইক্লোন শেল্টারে গিয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে যে ধরনের আবহাওয়া, এই ধরনের আবহাওয়ায় তাদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক বা উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে না। যদিও জেলা প্রশাসন বিভিন্ন চরাঞ্চলগুলোতে মানুষদের সাইক্লোন শেল্টারে নিতে একাধিক ট্রলার, লঞ্চ প্রস্তুত রেখেছে। এছাড়া শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ এগুলো সব মজুদ রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ ফায়ার ব্রিগেড, স্বেচ্ছাসেবী দল, সিপিবি এবং রেড ক্রিসেন্টের সকল ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রেখেছে এবং 325টি মেডিকেল টিম গঠন করেছে। যে মেডিকেল টিমগুলি এই দুর্যোগকালীন সময়ে বিভিন্ন পর্যায়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসন সূত্রে সর্বশেষ যে তথ্যটি জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কোনো ধরনের খারাপ কিছু সম্ভাব্য হলে তা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। কাশেম, জেলায় কতগুলো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে? মানুষজন সেখানে আসতে শুরু করেছে কিনা? আশ্রয় কেন্দ্রের যাওয়ার আগে আমি আপনাকে জানাতে চাই যে আমি এখন অবস্থান করছি একেবারে উপকূলীয় এলাকায়, সুন্দরবনের ধারে। আমার পাশে একটি খোলপিটুয়া নদী, যদিও সেই নদীর একেবারে ধারে আমি দাঁড়াতে পারিনি। প্রচন্ড বাতাস, আমফানের পুরো প্রভাব কিন্তু এই এলাকায় আমি এখন দেখতে পাচ্ছি। আমি যখন 7টাতে বের হয়েছিলাম তখন কিন্তু সানশাইন ছিল, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু আবার এমন অবস্থা ছিল না। আমি উপকূলীয় এলাকায় এই খোলপিটুয়া নদীর তীরে এসে যেটি দেখতে পাচ্ছি যে খোলপিটুয়া নদীর যে ঢেউ আসছে, মনে হচ্ছে যে সমুদ্রের যে বড় বড় ঢেউ, সেই ঢেউ কিন্তু আসতে পড়ছে এবং বাতাস আপনি লক্ষ্য করছেন যে পুরো গাছপালাই একেবারে মাটি ছুঁই করছে, এত বেশি বাতাস কিন্তু এখানে প্রবাহিত হচ্ছে। যাই হোক, আপনি বিষয়টি জানতে চাচ্ছিলেন, আশ্রয় কেন্দ্র এখানে 1845টি, অর্থাৎ সাইক্লোন শেল্টার হচ্ছে 145টি এবং বাকি 1700 শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আশ্রয় কেন্দ্রে হিসাবে ব্যবহার করার জন্য সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে 2 লক্ষ এরও অধিক ব্যক্তি তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, মানে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ এলাকা, পদ্মপুকুর এবং গাবুরা থেকে এবং অন্যান্য উপকূলীয় এলাকার যেসব ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নগুলো থেকে কিন্তু সেই মানুষজন ওই আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন 2 লক্ষাধিক। এছাড়াও আরো সবচেয়ে যে এই উপকূলীয় এলাকার বড় সমস্যা আছে গবাদি পশু। এই গবাদি পশুগুলোকে যদি নিরাপদ জায়গায় না রাখা যায় এবং যদি জলোচ্ছ্বাস হয়, তাহলে কিন্তু এই গবাদি পশু, আমরা আইলায় যেটি দেখেছি যে শত শত হাজার হাজার গবাদি পশু কিন্তু ভেসে গিয়েছিল। তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু এই গবাদি পশুগুলোকে অপেক্ষাকৃত উঁচু জায়গায় এনে রাখা হচ্ছে, যাতে যদি জলোচ্ছ্বাস হয়ও তাহলে যেন এই গবাদি পশুগুলো বেঁচে থাকে। পাশাপাশি আরেকটি জিনিস হলো যে এই উপকূলীয় এলাকার সবচেয়ে বড় সংকট হলো, আপনি জানেন, বেড়িবাঁধ। আমি কিছুক্ষণ আগে যে এলাকা দিয়ে আসছিলাম, সেটা হচ্ছে দাসতেখালি বেড়িবাঁধ। সেই বেড়িবাঁধ কিন্তু ইতিমধ্যে মানে পানি ভাঙন শুরু হয়ে গেছে এবং পানি কিন্তু প্রবেশ করা শুরু করেছে। তো এভাবেই কিন্তু 1.5 শতাধিক বেড়িবাঁধ কিন্তু ঝুঁকির মধ্যে, 720 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে। এবং এই যখনই কোনো এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? এখানে 12,000 আসলে স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, নৌবাহিনী, ফায়ার সার্ভিস সবাই কিন্তু তাদেরকে সহায়তা করছে এবং তাদেরকে আনার জন্য এখানে একটি বড় সংকট আপনাকে বলে রাখি, সেটি হলো, আপনি জানেন যে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে গাবুরা, পদ্মপুকুর এই এলাকায়, এবং এই এলাকার এই ইউনিয়নের কিন্তু অধিকাংশ রাস্তাঘাট কাঁচা এবং তাদেরকে নিয়ে আসতে আশ্রয় কেন্দ্রে এই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে আসতে কিন্তু প্রচন্ড রকমের ঝুঁকি পোহাতে হচ্ছে এবং প্রচন্ড রকমের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের। এবং আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখছি, সেটি হলো যে এই একেবারে যে দ্বীপ ইউনিয়ন
গাবুরা এবং পদ্মপুকুর, এই গাবুরা এবং পদ্মপুকুর ইউনিয়নের যে ব্যক্তিবর্গকে কমপক্ষে 10 থেকে 15,000 ব্যক্তিকে কিন্তু ওই দ্বীপ ইউনিয়ন থেকে সেখান থেকে এনে সেখান থেকে ভ্যানে করে অথবা অন্যান্য ইঞ্জিন চালিত ভ্যানে করে নিয়ে এসে তারপরে নদী পার করে কিন্তু এই পাশে অপেক্ষাকৃত উঁচু জায়গায় এবং অপেক্ষাকৃত যে শক্ত স্থাপনা আছে সেই সব জায়গায় যেখানে আসলে ওই একেবারে যে আপনার ঘূর্ণিঝড়ের তাণ্ডবটা যেখানে কম অপেক্ষাকৃত কম পড়বে সেই সব এলাকায় কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এবং আমি সবশেষ যেটি জানতে পেরেছি, আমি কথা বলেছিলাম গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে, তারা আমাকে বলেছেন যে গতকাল থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে লোকজন আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। অতীতে কখনোই কিন্তু এমনটা সহায়তা লোকদের আসলে করা যায়নি, তাদেরকে জোর করে আনতে হয়েছিল। কিন্তু এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, তারা কিন্তু সহজে যারা স্বেচ্ছাসেবকরা সাহায্য করছেন তাদের সাথেই কিন্তু ওই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। এবং ব্যবস্থাপনা যদি আমি আমাকে বলি সেক্ষেত্রেও ভালো, প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে কিন্তু স্বাস্থ্য বিধি মানার একটা বিষয় প্রত্যেককেই শিক্ষা দেওয়া হচ্ছে এবং সেসব টিমে কিন্তু স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। তবে বাস্তবতা হলো কি যে একটি সাইক্লোন সেন্টারে যদি 3 থেকে 400 বা 500 ব্যক্তিবর্গ আশ্রয় নেয়, তো আপনি তাদেরকে যত করোনা সচেতনই করেন না কেন, আসলে এই সামাজিক দূরত্ব বজায় রাখাটা অনেক কঠিন হয়ে যায়। প্রশাসনের কাছে কিন্তু এই সামাজিক দূরত্ব বজায় রাখা, করোনা থেকে মুক্ত রাখার জন্য চেষ্টা গ্রহণ করা, এটা কিন্তু আসলে একটা দুঃসাধ্য ব্যাপার হলেও তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তো সব মিলিয়ে যে অবস্থা, যদি আসলে যদি বিকেলেই এই ঘূর্ণিঝড় আমফান আঘাত আনে তাহলে কিন্তু আসলে তখন ভাটা থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং যদি এটা আসলে জোয়ারের সময় আঘাতটা আসে তাহলে কিন্তু ক্ষতিটা বেশি হয়। আপনি যদি 5 থেকে 7 ফুট অথবা তারও বেশি উচ্চতায় যদি জলোচ্ছ্বাস হয় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনি জানেন গত বুলবুলে কিন্তু ভাটার সময় এই বুলবুল আঘাত এনেছিল, তখন প্রায় 35 কোটি টাকার আপনার কৃষি ফসল, 10 কোটি টাকার মাছ এবং 50,000-এরও বেশি গাছ ভেঙে পড়েছিল। তো এবার আসলে সবার প্রত্যাশা যে এটি দুর্বল হয়ে প্রবেশ করুক এবং আপনার প্রত্যেক যে বছর এই যে সাতক্ষীরাবাসীর একটা তিক্ত অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতা যেন এবার অন্তত তাদের ললাটে না থাকে সেই প্রত্যাশাই সবাই করছেন। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ।